সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। আমি মনোজিৎ কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি চট্টগ্রাম বোর্ড 2017 থেকে 2 নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো। শেয়ার মূলধন 8,000 শেয়ার, 80,000 টাকা। এটি একটি মালিকানা সত্ত্ব অথবা শেয়ার হোল্ডারদের সত্ত্ব। প্রাপ্য হিসাব এটি একটি চলতি সম্পদ, পক্ষান্তরে প্রদেয় হিসাব এটি একটি চলতি দায়। পণ্য ক্রয় প্রত্যক্ষ ব্যয়, পক্ষান্তরে পণ্য বিক্রয় প্রত্যক্ষ আয়। ইজারা সম্পত্তি 10 বছরের জন্য, এটি একটি স্থায়ী সম্পদ। 10 বছরের জন্য এটি একটি সমন্বয়, অর্থাৎ ইজারা সম্পত্তি 10,000 টাকাকে 10 বছর দিয়ে ভাগ করলে 1,000 টাকা ইজারা সম্পত্তির অবলোপন পাওয়া যাবে, যেটি বিশদ আয় বিবরণীতে পরিচালন ব্যয়ের মধ্যে উপস্থাপন করতে হবে। পক্ষান্তরে আর্থিক অবস্থার বিবরণীতে ইজারা সম্পত্তি থেকে এই 1,000 টাকা বাদ দিয়ে 9,000 টাকা উপস্থাপন করতে হবে। দালান কোঠা এটি একটি স্থায়ী সম্পদ। কলকবজা এটিও একটি স্থায়ী সম্পদ। মজুরি এটি একটি প্রত্যক্ষ ব্যয়। বেতন পরোক্ষ ব্যয়, বিমা সেলামি পরোক্ষ ব্যয়, বাড়ি ভাড়া পরোক্ষ ব্যয়, অনাদায়ী পাওনায় এটিও একটি পরোক্ষ ব্যয়। পণ্য ফেরত ডেবিট 4,000 টাকা, ক্রেডিট 3,500 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো ক্রয়ের প্রতি হিসাব ক্রয় ফেরত, অর্থাৎ ক্রয়ের বিপরীত হিসাব ক্রয় ফেরত। সুতরাং ক্রয় ডেবিট হলে ক্রয় ফেরত হবে ক্রেডিট। পক্ষান্তরে বিক্রয় ফেরত বিক্রয়ের প্রতি হিসাব, তাই বিক্রয় ক্রেডিট হলে বিক্রয় ফেরত হবে ডেবিট। অর্থাৎ এখানে ক্রয় ফেরত 3,500 টাকা, পক্ষান্তরে বিক্রয় ফেরত 4,000 টাকা। লভ্যাংশ প্রদান এটি একটি অনিয়মিত ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, অনিয়মিত ব্যয় কি? অর্থাৎ যে সমস্ত ব্যয় নিট লাভের উপর নির্ভরশীল, অর্থাৎ নিট লাভ হলে যে সমস্ত ব্যয় সংগঠিত হবে, নিট লাভ না হলে যে সমস্ত ব্যয় সংগঠিত হবে না, সেই সমস্ত ব্যয়কেই বলা হয় অনিয়মিত ব্যয়। অনিয়মিত ব্যয়গুলো সংরক্ষিত আয় বিবরণীতে উপস্থাপন করতে হয়। সংরক্ষিত আয় 1/1/2015 40,000 টাকা, অর্থাৎ এটি সংরক্ষিত আয়ের প্রারম্ভিক উদ্বৃত্ত, যেটি দ্বারা সংরক্ষিত আয় বিবরণী শুরু করতে হয়। নগদ 11,700 টাকা, এটি একটি চলতি সম্পদ। সমন্বয় সমূহ সমাপনী মজুত পণ্য 40,000 টাকা, বকেয়া মজুরি 5,000 টাকা এবং বকেয়া ভাড়া 2,000 টাকা। প্রাপ্য হিসাবের ওপর 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। শেয়ার প্রতি 3 টাকা করে লভ্যাংশ ঘোষণা করতে হবে। সঞ্চিতি তহবিলে 6,000 টাকা স্থানান্তর করতে হবে। দালান কোঠার ওপর 5% এবং কলকবজার ওপর 10% অবচয় ধার্য করতে হবে। করণীয়: নিট ক্রয়ের পরিমাণ এবং নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। খ. 31 ডিসেম্বর 2015 তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির আয় বিবরণী তৈরি করো। গ. উক্ত তারিখে কোম্পানির চলতি মূলধন নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সমস্যাটি দেখে নিলাম। এবার চলো অঙ্কটি করা যাক। শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই কয়ের সমাধান করা যাক। নিট ক্রয়ের পরিমাণ এবং নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয়। রেওয়া মিলে প্রদত্ত ক্রয়ের পরিমাণ 75,000 টাকা, বাদ ক্রয় ফেরত 3,500 টাকা। অতএব নিট ক্রয়ের পরিমাণ 71,500 টাকা। আবার রেওয়া মিলে প্রদত্ত বিক্রয়ের পরিমাণ 1,40,000 টাকা, বাদ বিক্রয় ফেরত 4,000 টাকা। অতএব নিট বিক্রয়ের পরিমাণ 1,36,000 টাকা। এবার ক্ষয়ের সমাধান করা যাক। আফজাল লিমিটেড এর বিশদ আয় বিবরণী 2015 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি বিশদ আয় বিবরণীর মাধ্যমে 3টি ফলাফল জানা যায়। 1. মোট মুনাফা বা মোট ক্ষতি। 2. পরিচালন মুনাফা বা পরিচালন ক্ষতি এবং 3. নিট মুনাফা বা নিট ক্ষতি। যাই হোক,
প্রথমেই মোট মুনাফা বা মোট ক্ষতির পরিমাণ নির্ণয় করা যাক। আমরা জানি মোট মুনাফা সমান নিট বিক্রয় মাইনাস বিক্রিত দ্রব্যের ব্যয়। সেই জন্য নিট বিক্রয় ক হতে 1,36,000 টাকা বাদ বিক্রিত দ্রব্যের ব্যয়, যেটি প্রশ্নে উল্লেখ করা নাই। আমরা জানি বিক্রিত দ্রব্যের ব্যয় সমান প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ অন্যান্য প্রত্যক্ষ ব্যয় বাদ সমাপনী মজুদ। এখানে প্রারম্ভিক মজুদ 0 টাকা যোগ নিট ক্রয় ক হতে 71,500 টাকা যোগ অন্যান্য প্রত্যক্ষ ব্যয় যেমন মজুরি 6,000 টাকা যোগ বকেয়া মজুরি 5,000 টাকা, মোট 11,000 টাকা। অতএব বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় 71,500 টাকা যোগ 11,000 টাকা অর্থাৎ 82,500 টাকা বাদ সমাপনী মজুদ পণ্য 40,000 টাকা। অতএব বিক্রিত দ্রব্যের ব্যয় 42,500 টাকা। নিট বিক্রয় 1,36,000 টাকা বাদ বিক্রিত দ্রব্যের ব্যয় 42,500 টাকা। অতএব মোট মুনাফা 93,500 টাকা যোগ পরোক্ষ পরিচালন আয় সমূহ। কিন্তু এই অঙ্কে কোনো পরোক্ষ পরিচালন আয় উল্লেখ করা নাই, এই জন্য বাদ পরোক্ষ পরিচালন ব্যয়। বেতন 17,000 টাকা, বিমা সেলামি 5,000 টাকা, বাড়ি ভাড়া 5,800 টাকা যোগ বকেয়া বাড়ি ভাড়া 2,000 টাকা, মোট 7,800 টাকা। ইজারা সম্পত্তির অবলোপন 1,000 টাকা, অনাদায়ী পাওনা 1,000 টাকা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 1,250 টাকা, মোট 2,250 টাকা। দালান কোঠার অবচয় 2,000 টাকা, কলকবজার অবচয় 6,000 টাকা। অতএব মোট পরোক্ষ পরিচালন ব্যয় 41,050 টাকা। এখন মোট মুনাফা 93,500 টাকা বাদ পরোক্ষ পরিচালন ব্যয় 41,050 টাকা। অতএব পরিচালন মুনাফা বা নিট মুনাফা 52,450 টাকা। এবার গয়ের সমাধান দেখা যাক। চলতি মূলধনের বা কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয়। আমরা জানি চলতি মূলধন সমান চলতি সম্পদ মাইনাস চলতি দায়। প্রথমে চলতি সম্পদ সমূহ। নগদ 11,700 টাকা, প্রাপ্য হিসাব 25,000 টাকা মাইনাস নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 1,250 টাকা, 23,750 টাকা। সমাপনী মজুদ পণ্য 40,000 টাকা। অতএব মোট চলতি সম্পদ 75,450 টাকা বাদ চলতি দায় সমূহ। প্রদেয় হিসাব 12,000 টাকা, বকেয়া মজুরি 5,000 টাকা, বকেয়া ভাড়া 2,000 টাকা, প্রদেয় লভ্যাংশ 24,000 টাকা। অতএব মোট চলতি দায় 43,000 টাকা। এখন মোট চলতি সম্পদ 75,450 টাকা মাইনাস মোট চলতি দায় 43,000 টাকা। অতএব চলতি মূলধন বা কার্যকরী মূলধনের পরিমাণ 32,450 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মোটামুটি বুঝতে পেরেছ। যদি কোনো অসুবিধা থেকে থাকে তবে অবশ্যই তোমার শ্রেণী শিক্ষককে অবহিত করবে। ধন্যবাদ সবাইকে।